আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো আসাম বিধানসভায় জুম্মার নামাজের বিরতি বাতিল। শুক্রবার বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশ করেছে। আসাম বিধানসভায় প্রতি শুক্রবার মুসলিম বিধায়কদের জুম্মার নামাজের বিরতি বাতিল করেছে। আসাম বিধানসভার পরবর্তী অধিবেশন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। উল্লেখ্য, সৈয়দ সাদুল্লাহর আমল থেকে যে নিয়ম চালু আছে তা দেশের অন্য কোনো রাজ্যে নেই। সিদ্ধান্তটি শাসক দল সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল, তবে বেশ কয়েকজন মুসলিম বিধায়ক বলেছেন যে এটি সর্বসম্মত নয় এবং এটিকে কিছু বিজেপি বিধায়কের সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। কিছু ইসলামিক আইন প্রণেতা খোলাখুলিভাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পরিবর্তে দুঃখ প্রকাশ করেছেন। কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী সাংবাদিকদের বলেন, এটি খুবই দুঃখজনক যে এই ব্যবস্থাটি স্বাধীনতার আগে 1934 সাল থেকে চালু ছিল, কিন্তু হঠাৎ করে কেন এই ব্যবস্থা বদলাতে হলো তা আমরা বুঝতে পারছি না। বিধায়ক আমিনুল ইসলাম বলেন, মুসলমানদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ রয়েছে, তবে সময় না থাকলে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারেন। তবে জুম্মার নামাজ একা বাড়িতে পড়া হয় না, নির্ধারিত সময়ে জামাতে এই নামাজ পড়তে হবে। তাই জুম্মার নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত নামাজের জন্য 2 ঘন্টা বন্ধের সময় কমিয়ে 1 ঘন্টা করার জন্য তিনি বিধি কমিটির প্রতি আহ্বান জানান। এদিকে বিজেপি সভাপতি ভবেশ কলিতা বলেন, নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। শুক্রবার কারোর জন্য, বৃহস্পতিবার কারোর জন্য বন্ধ করা উচিত নয়। যেহেতু আমাদের ছুটির দিন রবিবার, যদি এমন হয় তবে বৃহস্পতিবার আমাদের এবং সোমবার আমাদের বোনদের ছুটির দিন। তারা সোমবার শিব মন্দিরে, কেউ মঙ্গলবার হনুমান মন্দিরে, কেউ শনিবার শনি মহারাজের পূজা করতে যান। এমনটা হলে কর্মদিবসে কেউ থাকবে না। আমি মনে করি সবার কাজ করা উচিত। আমাদের কাছে কর্মই ধর্ম। আমি যদি বৃহস্পতিবার মন্দিরে গিয়ে বসে থাকি, আমার কাজ কে করবে? অপরদিকে নদীতে তলিয়ে যাওয়া স্কুলের জন্য অর্থ বরাদ্দ না হওয়ায় অনশনে বসছেন প্রধান শিক্ষক। লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। এই স্কুলে পড়ুয়াদের সংখ্যা 115 জন। 1960 সালে স্থাপিত হয়েছিল স্কুলটি। 2019 সালে বরাক নদীর আগ্রাসী ভাঙনের শিকার হয়েছিল স্কুলটি। ধীরে ধীরে গত 10 আগস্ট পুরো স্কুল ভবন, শৌচালয়, রান্নাঘর বরাক নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে এই স্কুলের ক্লাসরুম, রান্নাঘর, শৌচালয় কিছুই নেই। স্কুল ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করতে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন নিবেদন করে ব্যর্থ হয়েছেন স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা ও প্রধান শিক্ষক। 2022 সাল থেকে স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বিভাগীয় কর্তৃপক্ষ, কিন্তু আজ পর্যন্ত স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দ নেই। এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে শিক্ষক, শিক্ষিকা ও পরিচালন সমিতির। স্কুল ভবন নির্মাণের অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে সকাল থেকে অনশন ধর্মঘট শুরু করবেন প্রধান শিক্ষক কুতুবউদ্দিন লস্কর। লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষাখণ্ড কার্যালয়ের সামনে এই অনশন ধর্মঘটে বসবেন তিনি। প্রধান শিক্ষকের সঙ্গে অনশন ধর্মঘটে বসবেন আরো অনেকেই। শুক্রবার এই অনশন ধর্মঘটের কথা জানিয়েছেন প্রধান শিক্ষক কুতুবউদ্দিন লস্কর, স্কুল পরিচালনা সমিতির সভাপতি আজিমউদ্দিন চৌধুরী, সদস্য শহীদ আহমেদ বড়ভূইয়া প্রমুখ। পরিচালনা সমিতির সভাপতি আজিমউদ্দিন চৌধুরী বলেন, গত 2 বছর থেকে স্কুল ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অপরদিকে আয়নাখালে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ই রিক্সা, মর্মান্তিক মৃত্যু চালকের। অল্পে রক্ষা পেলেন 2 যাত্রী, ক্ষতিপূরণের দাবি পরিবারের। রেলের ইঞ্জিনের ধাক্কায় পিণ্ড পাকিয়ে গেল একটি ই রিক্সা, মর্মান্তিক মৃত্যু হলো চালকের। ভয়াবহ এই দুর্ঘটনায় ই রিক্সা চালকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। শুক্রবার সকাল 10:30 নাগাদ লোমহর্ষক এই ঘটনা ঘটেছে লালার আয়নাখাল তেমাতার রেল ক্রসিংয়ে। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। এদিন সকাল 10:30 নাগাদ রেলের একটি ইঞ্জিন হাইলাকান্দি থেকে লালার দিকে যাওয়ার পথে আয়নাখাল তিমুকা সংলগ্ন রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ই রিক্সাকে ধাক্কা মারে। খড়কুটোর মতো ছিটকে গিয়ে দোলা পাকিয়ে যান ই রিক্সাটি। এতে চালক বিলাল উদ্দিন মজুমদার ঘটনাস্থলেই প্রাণ হারান। তার হাত, মাথা এবং পা রেলের ইঞ্জিনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেছে। অবশ্য অবিশ্বাস্যভাবে এই রিক্সার 2 যাত্রী প্রাণে বেঁচে গেছেন। এই ঘটনা প্রত্যক্ষ করে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান এলাকার মানুষ। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ, ছুটে আসে রেলওয়ে পুলিশ ফোর্স। হাইলাকান্দি পুলিশের এএসপি সমীর দত্তর বড়ুয়া, লালার সার্কেল অফিসার লাইড্রিন এবং ওসি পলো ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
এলাকার মানুষ জানান, ট্রেনের ইঞ্জিনটি ক্রসিং অতিক্রম করার সময় গেট খোলা ছিল, যদিও এ ব্যাপারে গেটম্যানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে ঘটনার পর পুলিশ গেটম্যান এন সিংহকে আটক করে নিয়ে গেছে। ঘটনা সম্পর্কে পুলিশ তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ দলেশ্বরী ভৈরবী জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। জানা গেছে, ই রিকশার চালক বিলাল উদ্দিনের বাড়ি দক্ষিণ হাইলাকান্দির টান্টু এলাকায়। পুলিশ দুর্ঘটনায় হত হওয়া টুকটুকি চালকের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার জন্য রেল ক্রসিং এর গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। পাশাপাশি মৃত টুকটুকি চালকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি তোলা হয়েছে সচেতন মহল থেকে। অন্যদিকে এদিন পরিবারের লোকজন মৃতদেহ সমঝে নিতে চাননি। প্রথমে বিভাগীয় আধিকারিক বদরপুরের এরিয়া ম্যানেজারের সঙ্গে বিকেলে লালা কলেজ রোড বাইপাস এলাকায় এক আলোচনা সভা হয়। সেখানে মৃত ব্যক্তির পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য সহ অন্যান্য দাবির বিষয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে আশ্বাস দেন। এরপরই মরদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়েছে। অপরদিকে 2011 নয় 2001 এর জনগণনার ভিত্তিতে পঞ্চায়েত পুনর্গঠন বিরোধীদের দাবি অগ্রাহ্য সরকারের। লোকসভা বিধানসভা কেন্দ্র পুনর্গঠনের পর রাজ্য সরকার এবার হাত দিয়েছে পঞ্চায়েত পুনর্গঠনে। পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে ডেভেলপমেন্ট ব্লক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পঞ্চায়েত পুনর্গঠনে 2001 সালের জনগণনার বদলে 2011 সালের জনগণনাকে ভিত্তি করার দাবি তুলেন বিরোধীরা। কারণ এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। তাই 23 বছরের পুরনো জনগণনার তথ্যকে কেন্দ্র ভিত্তিক করা হবে। এই দাবিতে বিধানসভায় প্রস্তাব আনে AIUDF, কিন্তু সরকার সেটা মেনে নেয়নি। বিধানসভায় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী জানান, লোকসভা বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশনের মতো পঞ্চায়েত পুনর্গঠনেও 2001 সালের জনগণনাকে ভিত্তি করা হয়েছে। কারণ সদ্য লোকসভা বিধানসভা কেন্দ্র পুনর্গঠন করা হয়েছে এর ভিত্তিতে, ফলে মানুষের সন্তুষ্টি থাকবে, কোনো ধরনের বিতর্ক তৈরি হবে না। তিনি দাবি করেন, পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে পঞ্চায়েত পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিধায়কদেরও কমিটিতে রাখা হয়েছে, তার মানে সদিচ্ছা রয়েছে সরকারের। বিরোধী বিধায়করা অবশ্য প্রশ্ন তুলেন, 23 বছরের পুরনো 2001 সালের জনগণনাকে কেন পঞ্চায়েত পুনর্গঠনে ভিত্তি করা হচ্ছে? হাতে রয়েছে 12 বছরের পুরনো 2011 সালের জনগণনার তথ্য, সেটাকে ভিত্তি করা হোক। বিধায়ক আমিনুল ইসলাম বলেন, গত 23 বছরে জনসংখ্যা অনেক বেড়েছে। তাছাড়া পঞ্চায়েত পুনর্গঠন করা হলে দীর্ঘদিন একই থাকবে, ফলে 2011 সালের জনগণনাকে ভিত্তি করা উচিত। নির্বাচন কমিশনের সঙ্গে পঞ্চায়েত পুনর্গঠন প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই, এটি রাজ্য সরকারের বিষয়। চাইলেই 2011 সালকে ভিত্তি করতে পারে সরকার। তাছাড়া বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশনে যেভাবে জনসংখ্যা বিচার করা হয়নি, 1.5 লক্ষ থেকে 3 লক্ষ অবধি রয়েছে জনসংখ্যা, পঞ্চায়েত পুনর্গঠনে সেটা যেন না হয়। জনসংখ্যার সমবন্টন হয় প্রতিটি পঞ্চায়েতে। তাই জনসংখ্যার হিসেবে বিধানসভা কেন্দ্রগুলিকে যেভাবে ABC ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, একইভাবে জনসংখ্যার বিচারে পঞ্চায়েতগুলিও ABC ক্যাটাগরিতে বিভক্ত করার বিরোধিতা করেন আমিনুল, রফিকুল ইসলাম সহ অন্যান্য সংখ্যালঘু বিধায়করা। সরকারের প্রতিটি ব্লকে অন্তত একটি ব্লক স্থাপনের কথা থাকলে বিরোধীদের দাবি 2-3টি করে ব্লক থাকতে হবে জনসংখ্যা বেশি থাকা বিধানসভা কেন্দ্রগুলিতে। কিন্তু সরকারের সিদ্ধান্তে অনড় থাকেন গ্রাম উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, লোকসভা বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশন করা হয়েছে 2001 সালের জনগণনার ভিত্তিতে। তাই পঞ্চায়েত পুনর্গঠনেও 2001 সালের জনগণনাকে ভিত্তি করা হয়েছে, যাতে মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে। তিনি জানান, পঞ্চায়েতের সীমানা পুনর্গঠনের জন্য জেলা শাসকের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের সদস্য সচিব হচ্ছেন জেলা পরিষদের CEO, জেলা নির্বাচন অফিসার কমিশনের সদস্য। সেই কমিটি খসড়া রিপোর্ট প্রস্তুতের পর জেলা স্তরের কমিটি সেটা খতিয়ে দেখবে। জেলা স্তরের কমিটির চেয়ারম্যান হচ্ছেন অভিভাবক মন্ত্রী, বিধায়করা সদস্য, জেলা পরিষদের CEO সদস্য সচিব, সংশ্লিষ্ট জেলা শাসক হবেন কমিটির সদস্য। মন্ত্রীর দাবি, কমিটিতে বিধায়কদের রাখা হয়েছে মানে সরকার স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চায়। সদিচ্ছা রয়েছে সরকারের। তবে পঞ্চায়েত পুনর্গঠন প্রক্রিয়া গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েতের সংখ্যা বাড়বে না। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 4টি করে জেলা পরিষদ কেন্দ্র থাকবে। তাছাড়া প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি ব্লক থাকাটাও সরকার নিশ্চিত করবে। কোথাও অবশ্য 2টি ব্লকও থাকতে পারে জানিয়েছেন মন্ত্রী।
অপরদিকে গ্যাস পাইপলাইন সম্প্রসারণ নিয়ে বরাদপ্রাপ্ত সংস্থার সঙ্গে আলোচনা ইউনিফাইড ফোরামের 12টি বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে স্মারকপত্র। শিলচর শহরে গ্যাস পাইপলাইন বসানোর কাজের অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নে বরাদপ্রাপ্ত সংস্থার পরিকল্পনা জানতে চেয়ে স্মারকপত্র পেশ করল সামাজিক সংগঠন ইউনিফাইড ফোরাম। এমনকি পূর্ব ভারতী গ্যাস সংস্থার প্রকল্প প্রদানের সঙ্গে সাক্ষাৎ করে ডজনখানেক প্রশ্ন তুলে ধরেন ফোরামের কর্মকর্তারা। শুক্রবার ফোরামের সভাপতি অরিন্দম দত্ত, সদস্য সঞ্জীব রায়, আইনজীবী ভাস্কর ভট্টাচার্য সহ অন্যরা সাক্ষাৎ করেন বরাদপ্রাপ্ত সংস্থার প্রকল্প প্রধান অম্বুজ কুমার শ্রীবাস্তবের সঙ্গে। বেশ কয়েকটি বিষয়ে স্পষ্টীকরণ দাবি করেন ফোরামের সদস্যরা, যার মধ্যে রয়েছে প্রকল্পের লেআউট পরিকল্পনা, পাইপলাইন বসানোর পর সড়ক সংস্কারের প্রক্রিয়া, পাইপলাইন সম্প্রসারণের এলাকা, দুর্ঘটনা এড়াতে সুরক্ষা পদ্ধতি, জরুরিকালীন পরিস্থিতি সামলে উঠতে কোম্পানির ব্যবস্থা, পরিবেশ সংক্রান্ত মূল্যায়ন ইত্যাদি বিষয়গুলো নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন অরিন্দম দত্ত। বরাদপ্রাপ্ত সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, এই প্রকল্পের 0.09 এলাকার দনেহরিতে সেখান থেকে শিলচরের সম্প্রসারণ করা হচ্ছে, পাইপলাইন কাজ এগোচ্ছে। এখন পর্যন্ত শিলচরে 300 সংযোগ দেওয়া হয়েছে। চাহিদা যত বাড়বে ততই পাইপলাইন সম্প্রসারিত হবে। তবে সবকটি বিষয়ে স্পষ্টীকরণ লিখিতভাবে দিতে সংস্থাকে বলেছে ফোরাম। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।